আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌসী, রাজুকুতরা মডেল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক। আজকে আমরা যেই ব্যাপারটা সম্পর্কে জানব সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের অধ্যায় 6 শিল্প। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিশ্বের প্রধান শিল্প নিয়ে আলোচনা। এটা সম্পর্কে আজকে আমরা কিছু জানব। এর মধ্যে মূলত লৌহ ইস্পাত শিল্প এবং কার্পাস বয়ন শিল্প, এই দুটো শিল্প নিয়ে এখানে আলোচনা হবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি লৌহ এবং ইস্পাত শিল্পের যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব এটা সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। আসলে বলা হচ্ছে যে বর্তমান যুগ হচ্ছে লৌহ এবং ইস্পাত শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ যে কোনো শিল্পের জন্য বা যে কোনো উন্নয়নের জন্য যে ভিত্তি তা সম্পূর্ণরূপেই মূলত লৌহের উপর নির্ভরশীল। যেমন যন্ত্রপাতি ছাড়া কোনো কারখানা গড়ে উঠতে পারে না। এমনকি জীবনের সাধারণ প্রয়োজনে দৈনন্দিন কাজে আমরা নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করি। এমনকি বাড়িঘর নির্মাণ, পরিবহন খাতে, শিল্প কারখানা স্থাপনে, অস্ত্রোপচার, এমনকি যুদ্ধাস্ত্র তৈরিতেও নানা রকম লৌহ নির্মিত যন্ত্রপাতি প্রয়োজন হয়। তাহলে লৌহের যে গুরুত্বটা এটা অনুধাবন করা খুবই সহজ, যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এ কারণে দেখা যায় যে যেসব দেশ লৌহ এবং ইস্পাত শিল্পে উন্নত তারাই হচ্ছে উন্নত দেশ। আবার আরেক দিক দিয়ে বলতে গেলে যে কোনো উন্নত দেশই লৌহ ইস্পাত শিল্পে মোটামুটি উন্নতই। এখন এই যে লৌহ ইস্পাত শিল্পের কথা বলছি, এটা কিন্তু একটি বৃহৎ শিল্প কারখানা। এটা কোনো মাঝারি বা ছোট কারখানা নয়, এটা অবশ্যই একটা অনেক বড় বৃহৎ কারখানা। তাই এটা যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে স্থাপন করা সম্ভব না। এর পিছনে কিছু নিয়ামক থাকে, কিছু উপাদান থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারখানা স্থাপনের ক্ষেত্রে। এই নিয়ামকগুলো রয়েছে কিছু প্রাকৃতিক, কিছু অর্থনৈতিক, আবার কিছু সাংস্কৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামকগুলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, যেখানে আমরা বলছি কাঁচামাল, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প এটা নির্মাণের জন্য যে কাঁচামালটা দরকার তা হলো লৌহ আকরিক। অর্থাৎ লৌহ আকরিক যেখান থেকে উত্তোলন করা হয়, অর্থাৎ লৌহ আকরিক খনির আশেপাশে মূলত লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলো গড়ে ওঠে। কারণ এই লৌহ আকরিক এই কাঁচামালটি অত্যন্ত ভারী, সুতরাং পরিবহনে অনেক ব্যয় সাপেক্ষ। সে কারণে লৌহ খনির আশেপাশেই মূলত কারখানা গড়ে ওঠে। তবে যদি সুলভ যাতায়াত ব্যবস্থা থাকে তাহলে অনেক সময় দূরবর্তী স্থানেও কারখানা গড়ে উঠতে পারে। আবার কয়লার সান্নিধ্য, এই লৌহ আকরিকটা যখন খনি থেকে উত্তোলন করা হয় এটা কিন্তু অবিশুদ্ধ অবস্থায় থাকে। তো এটাকে পরিশোধন করতে কয়লার প্রয়োজন। অর্থাৎ এই লৌহ কারখানার লৌহ ইস্পাত শিল্পের জন্য কয়লা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। দেখা যায় কয়লা খনির আশেপাশেও অনেক সময় লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে। পানির সান্নিধ্য, পানি সরবরাহ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেখানে পানির উৎস আছে, ধরা যাক নদ নদী আছে, হ্রদ আছে বা সাগর আছে, সেখান থেকে প্রতিনিয়ত এই কারখানায় পানি সরবরাহ করা হয়ে থাকে। ফলে আশেপাশে পানি থাকতে পারে এমন জায়গায় লৌহ কারখানাগুলো গড়ে ওঠে। জলবায়ু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ উষ্ণমণ্ডলীয় আবহাওয়া জলবায়ুতে শ্রমিকরা এই কারখানাগুলোতে বেশিক্ষণ কাজ করতে পারে না। এ কারণে দেখা যায় যেসব এলাকা নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত সেই সব অঞ্চলে মূলত এই লৌহ ইস্পাত কারখানাগুলো গড়ে ওঠে। এছাড়া অর্থনৈতিক নিয়ামকের মধ্যে মূলধন একটা অনেক বড় ব্যাপার, কারণ এটা একটা বৃহৎ কারখানা, এখানে অনেক বেশি স্থাপন করতে অনেক বেশি টাকা পয়সা দরকার হয়, ফলে অনেক মূলধনের প্রয়োজন। তো দেখা যায় উন্নত দেশগুলো মূলত এই মূলধনটা এসব দেশগুলোতেই বেশি থাকে, যে কারণে দেখা যায় উন্নত দেশগুলোই এই লৌহ ইস্পাত কারখানায় এগিয়ে থাকে।
আমাদের মতো উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশে ব্যবসায়ীদের হাতে এত টাকা থাকে না যে এত বড় আকারের কারখানাগুলো স্থাপন করা যাবে। ফলে দেখা যায় মূলধনের অভাবে মূলত আমাদের দেশে বৃহৎ শিল্প কলকারখানাগুলো গড়ে উঠতে পারে না। এটা একটা বড় কারণ আমাদের দেশের জন্য। আমাদের দেশে বড় শিল্প প্রতিষ্ঠান না গড়ে ওঠার পিছনে এটা একটা অনেক বড় কারণ, মূলধন। এছাড়া ভূমি ক্রয়ের জন্য, অট্টালিকা নির্মাণের জন্য, অবকাঠামো তৈরির জন্য মূলধন দরকার, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য মূলধন দরকার। তাছাড়া বাজার, তারপরে সুলভ শ্রমিক পরিবহন ব্যবস্থা, শ্রমিকদের মানে ব্যাপ্তি বা প্রাপ্তি, কত বেশি শ্রমিক আসতে পারে ওই কারখানায়, এটাও একটা বড় ব্যাপার কারখানা স্থাপনের জন্য। এটা যে কোনো কারখানা স্থাপনের জন্যই বাজার ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, শ্রমিক, এসব খুবই দরকারি জিনিস। আর সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে রয়েছে সরকারি নীতি আর প্রযুক্তি। সরকারি নীতি মানে হলো সরকারি পৃষ্ঠপোষকতা। মানে সরকার যদি এই বৃহৎ শিল্প স্থাপনের জন্য উদ্যোগী হয়, সরকারের এরকম শিল্প বান্ধব নীতি থেকে থাকে, তাহলে সেসব দেশে খুব সহজেই বড় কারখানা বা এরকম লৌহ ইস্পাত কারখানাগুলো গড়ে উঠতে পারে। যেমন রাশিয়াতে এভাবে গড়ে উঠেছে। আর প্রযুক্তি, আমরা তো বুঝতেই পারছি, যত কারখানা স্থাপন হয় তত বেশি উন্নত প্রযুক্তির ব্যবস্থা করা হয়। তো প্রযুক্তি একটা অনেক বড় ব্যাপার। এই কারণে কিন্তু জাপান, আমেরিকা, চীন, এসব দেশ প্রযুক্তির কারণে কিন্তু এগিয়ে আছে। তো এগুলো হচ্ছে নিয়ামক লৌহ ইস্পাত শিল্পের জন্য। যে কোনো শিল্পই কিন্তু স্থাপিত হয়, তার পিছনে নিয়ামকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে যদি এই নিয়ামকের কোনো একটা অভাব থাকে বা নিয়ামকটা ঠিকমতো ফুলফিল না হয়, পরিপূর্ণ না হয়, তাহলে কিন্তু ওই কারখানাগুলো গড়ে উঠতে পারে না। যেমন বাংলাদেশে এই যে কাঁচামালের অভাব তো রয়েছে, আমরা জানি। যদিও আমাদের দেশে কয়লা সম্পদ অনেক বেশি আছে, পানি আছে, আমাদের জলবায়ু কিছুটা কিছুটা হয়তো অত বেশি উষ্ণমণ্ডলীয় না, আবার নাতিশীতোষ্ণ না, আমাদের মৌসুমি জলবায়ু। তারপরে আমাদের বিস্তীর্ণ সমভূমি আছে, কিন্তু আমাদের দেখো মূলধনটা আমাদের কমই আছে। এছাড়া বাজার, শ্রমিক, পরিবহন, এসবও মোটামুটি আমাদের দেশে পাওয়া যাচ্ছে। তারপরে আমাদের দেশের সরকারি নীতিতেও কি খুব বেশি বড় শিল্প কারখানা স্থাপনের জন্য ওরকম শিল্পবান্ধব নীতি আছে বর্তমানে, কিছু কিছু আছে, সব ক্ষেত্রে নাই। আবার প্রযুক্তির দিক থেকেও আমরা অনেক পিছিয়ে আছি। এসব কারণে আমাদের দেশে কিন্তু বড় আকারের এরকম শিল্প প্রতিষ্ঠান তেমনটা গড়ে উঠছে না, বা আছে খুবই কম, খুবই কম আছে। তো এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্পের বন্টনের একটা মানচিত্র। এটা পুরো উত্তর আমেরিকার মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে কানাডা এবং যুক্তরাষ্ট্র আলাদা করে দেওয়া আছে। আমরা মূলত জানবো মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্পের বন্টন সম্পর্কে। এখানে ম্যাপে যদি আমরা একটু খেয়াল করি, মূলত পূর্ব এবং পশ্চিম দিকেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্পগুলো রয়েছে, কারখানাগুলো রয়েছে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে। ক, খ, গ, ঘ দিয়ে এই পাঁচটা দিয়ে আইডেন্টিফাই করা আছে। পিটসবার্গ অঞ্চল, হ্রদ অঞ্চল, পেনসিলভানিয়া, বার্মিংহাম পশ্চিম অঞ্চল, এভাবে আইডেন্টিফাই করা আছে। এখানে অনেক এলাকা আছে যেখানে এই লৌহ ইস্পাতের শিল্প কলকারখানাগুলো গড়ে উঠেছে। এখানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হয়েছে, তাদের লৌহ আকরিক উত্তোলন হচ্ছে, তাদের কয়লার সাপ্লাই আছে, মানে কয়লা ওখানে পার্বত্য এলাকায় কয়লা খনি আছে। আবার তাদের যেই পূর্ব এবং পশ্চিম দিকে অনেকগুলো নদী প্রবাহিত হয়েছে। তো তাদের কিন্তু প্রাকৃতিক নিয়ামকগুলো খুব ভালোভাবেই রয়েছে। এই কারণে এই সব অঞ্চলগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে কী হয়েছে, লৌহ ইস্পাত শিল্পগুলো গড়ে উঠেছে। এই কারণে গড়ে উঠেছে। তো যদি দেখা যায় পিটসবার্গ অঞ্চল, দেখা যায় এটা হচ্ছে ইরি হ্রদের দক্ষিণ পূর্ব দিকে আছে এবং অ্যাপ্লেশিয়ান কয়লা অঞ্চলের উত্তরাংশে অঞ্চল অবস্থিত। তার মানে এখানে নদীও আছে, মানে পানির প্রবাহ হচ্ছে। আবার অ্যাপ্লেশিয়ান কয়লা অঞ্চল, মানে এখানে কয়লার সান্নিধ্য রয়েছে। এই অঞ্চল হচ্ছে খুব একটা বিখ্যাত অঞ্চল। এখানে উৎকৃষ্ট শ্রেণীর কয়লাও পাওয়া যায়। আবার এসব অঞ্চলে হ্রদের মধ্য দিয়ে খুব সহজে কম খরচে সেই আকরিক লৌহ আনাও যায়। ফলে এই অঞ্চলটি পৃথিবীর সর্বপ্রধান
ইস্পাত উৎপাদন অঞ্চলে পরিণত হয়েছে, এই পিটসবার্গ অঞ্চল, যেটা ক হিসেবে ম্যাপে আইডেন্টিফাই করা আছে। খ হচ্ছে হ্রদ অঞ্চল। আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে পৃথিবীর বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানাগুলো অবস্থিত। হ্রদ অঞ্চলে সবচেয়ে বড় বড় ইস্পাত কারখানাগুলো অবস্থিত। এখানে বাফেলো, ক্লিভল্যান্ড, লোরেন, ইরি প্রভৃতি নামে আছে এই এলাকাগুলোতে রয়েছে। এখানে ইরির হ্রদের পশ্চিমে আছে ডেট্রয়েট এবং সুপিরিয়র হ্রদের দক্ষিণ পশ্চিমে ডুলুথ। এইসব এলাকায় লৌহ ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এখানে ডেট্রয়েট যে জায়গাটা, এটাকে কিন্তু মোটর গাড়ির জন্য বিখ্যাত। আর শিকাগো, এখানে কৃষি যন্ত্রপাতি তৈরি হয়। এছাড়া মোটর গাড়ি, রেল ইঞ্জিন, অন্যান্য যন্ত্রপাতিও এইসব এলাকা থেকে তৈরি হয়। তার মানে হ্রদ অঞ্চলটা খুব বিখ্যাত। আর পেনসিলভানিয়া অঞ্চল, এখানে বাল্টিমোর, স্প্যারোজ পয়েন্ট প্রভৃতি অঞ্চলে ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এখানে জাহাজ, রেল ইঞ্জিন, তারপর নানা ধরনের কলকবজা যন্ত্রপাতি এসব হচ্ছে প্রস্তুত হয়। আর উপকূল অঞ্চল যেহেতু, তাই এসব মানে জলপথে খুব সহজে এগুলো আনা নেওয়া করা যায়, ফলে এটা একটা ভালো সুবিধা পাওয়া গেছে। বার্মিংহাম অঞ্চল, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশে, এটা আলাবামা রাজ্যে অবস্থিত। এই অঞ্চলে উৎপাদিত ঢালাই লৌহ উত্তরাঞ্চলের শিল্পকেন্দ্রগুলোতে রপ্তানি হয়, ঢালাই লৌহ রপ্তানি হয়। আর পশ্চিম অঞ্চলে যেটা নাম্বার দিয়ে দেখানো আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে ইউটা এই অঙ্গরাজ্যে, জেনিভা, প্রোডো, কলোরাডো এসব রাজ্যে আছে, ডেনভার, পুয়েবলো, ক্যালিফোর্নিয়া আছে, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ফন্টানা, এসব এলাকায় লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। তো এইসব পুরো পশ্চিম এবং পুরো পূর্ব উপকূল জুড়ে এই লৌহ ইস্পাত শিল্পগুলো মার্কিন যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই লৌহ ইস্পাত শিল্পে অনেক অগ্রগামী। তো তারা নানা রকম লৌহ ইস্পাত সামগ্রীও তৈরি করছে এবং বহির্বিশ্বে এগুলো তারা রপ্তানি করছে। তো এই হচ্ছে আমাদের লৌহ ইস্পাত শিল্প নিয়ে আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্পটাই আমরা মূলত ভালো মতো পড়ি বা জানি। এরপরে আসছি কার্পাস বয়ন শিল্প, এটার বর্ণনা নিয়ে। কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র বয়ন শিল্প আরেক নাম। আর কার্পাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি তুলা, এর অপর নাম কার্পাস। তার মানে নাম শুনে বোঝা যাচ্ছে তুলা থেকে উৎপন্ন হয়, তার মানে মূলত কাঁচামাল, এটাই হচ্ছে মূল উপাদান। এই তুলা হচ্ছে প্রধান কাঁচামাল, তাহলে তুলো যেখানে পাওয়া যাবে সেখানে এই বস্ত্র বয়ন শিল্প গড়ে উঠবে। তাহলে তুলা থেকে যে বস্ত্র বানানোর যে শিল্প, সেটাই হচ্ছে কার্পাস বয়ন শিল্প। তার মানে তুলা থেকে সুতা হবে, সুতা থেকে কাপড় হবে, এটাই হচ্ছে মূল থিম। তো এখানেও নিয়ামকগুলো খুব ইম্পর্ট্যান্ট। নিয়ামকগুলোর ব্যাপারে আগে জেনে নিতে হবে যে প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নিয়ামক। এর মধ্যে মূল যে নিয়ামকটা প্রাকৃতিক কাঁচামালের কথা বললাম। তুলা যেহেতু প্রধান কাঁচামাল, তাই যেখানে তুলা ভালো পাওয়া যাবে সেসব দেশেই কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে, তাই না? এটা হচ্ছে মূল কথা। আর এছাড়াও শক্তি সম্পদ লাগে, যেহেতু এই কলগুলো চালাতে শক্তি সম্পদ প্রয়োজন হয়। মানে শক্তি সম্পদ বলতে বোঝাচ্ছে কয়লা, খনিজ তেল, এগুলো, পানি, বিদ্যুৎ শক্তি, এরকম শক্তি সম্পদ দরকার হয়। তাহলে যেখানে সহজেই এই শক্তি সম্পদ পাওয়া যায়, সেখানেও বস্ত্র বয়ন শিল্পের কলকারখানাগুলো গড়ে উঠতে পারে। যেমন এভাবে হয়েছে অনেক দেশে, যুক্তরাজ্য, জার্মানি, এইসব দেশগুলোতে এভাবে শক্তি সম্পদের সান্নিধ্যেও বস্ত্র বয়ন শিল্প গড়ে উঠেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ উপাদান কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে জলবায়ু। মানে এটা হচ্ছে তুলা থেকে সুতা উৎপন্ন হচ্ছে এবং কাপড় উৎপন্ন হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে আর্দ্রতা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো দেখা যায় যেখানে আর্দ্রতা ভালো আছে সেখানে কার্পাস বয়ন শিল্প ভালোভাবে গড়ে উঠছে এবং সেখানে ভালোভাবে সুতোগুলো জোড়া লাগছে বা সুতোগুলো তৈরি হচ্ছে। কিন্তু যেখানে শুষ্ক আবহাওয়া, সেখানে সুতা ছিঁড়ে যেতে পারে শুষ্কতার কারণে। সে কারণে সর্বত্র কিন্তু কার্পাস বয়ন শিল্পের জন্য কলকারখানা স্থাপন করা যাবে না।
এই আর্দ্রতাটা খুব জরুরি একটা ব্যাপার। একটা উদাহরণ দিতে পারি, যেমন প্রাচীন বাংলা মসলিনের জন্য বিখ্যাত ছিল, আমরা সবাই জানি। এই মসলিনের কাপড় কিন্তু সব অঞ্চলেই তৈরি হতো না। প্রাচীন বাংলাতে হতো, কিন্তু সর্বত্র হতো না। মূলত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরেই কিছু কিছু জায়গাতে হতো। সব জায়গায় না হওয়ার কারণ হলো এই যে মসলিনের যে চিকন সুতা, এটা দিয়ে যে একেবারে যে ট্রান্সপারেন্ট কাপড় তৈরি হতো, স্বচ্ছ কাপড়গুলো তৈরি হতো, যে পাতলা সুতো ছিল, সেই সুতোগুলো ওই শীতলক্ষ্যার যে আর্দ্র আবহাওয়া সেখানেই সুন্দরভাবে বয়ন করা যেত। অন্য এলাকায় নিয়ে বয়ন করলে কিন্তু সুতা ছিঁড়ে যেত শুষ্কতার জন্য। তো এটা একটা ব্যাপার ছিল। এখন বস্ত্র বয়নে দেখা যাচ্ছে এই আর্দ্রতাটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে যেমন অর্থনৈতিক নিয়ামকের মধ্যে রয়েছে মূলধন। এখানেও অবশ্যই কারখানা স্থাপনের জন্য অনেক মূলধন দরকার, যন্ত্রপাতি বসাতে হয়, কাঁচামাল সংগ্রহ করতে হয়। তারপরে শক্তি সম্পদের একটা ব্যাপার আছে, সমস্ত কিছুর জন্য মূলধন দরকার। আর সাংস্কৃতিক নিয়ামক রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি শিল্পনীতি। মানে সরকারের পৃষ্ঠপোষকতায় কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে। যেমন আমাদের দেশে ঢাকার মসলিন শিল্প গড়ে উঠেছিল সরকারি পৃষ্ঠপোষকতার ফলে। জাপানেও অতি অল্প সময়ে কিন্তু কার্পাস বয়ন শিল্পে সমৃদ্ধি লাভ করেছে। তো সরকারি যে পৃষ্ঠপোষকতাটা অনেক বড় একটা ব্যাপার। আর সরকারের শিল্পনীতি থাকতে হয়। সরকারি শিল্প বান্ধব নীতি হলে এটা একটা বড় ব্যাপার। এটাও অনেকটা পৃষ্ঠপোষকতার মতনই সরকারের প্রচেষ্টা থাকতে হয়। এই কারণে দেখা যায় যে কোনো কোনো দেশ এই শিল্পে এগিয়ে যায়। তো আমরা জাপানের কার্পাস বয়ন শিল্প এটা সম্পর্কে জানবো। জাপানের কার্পাস বয়ন শিল্প এখানে আছে কি, মূলত জাপান তো একটা দ্বীপ রাষ্ট্র। এশিয়ার পূর্ব দিকে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে জাপান। এই দ্বীপ অবস্থানের জন্য জাপানে কিন্তু খুব সহজেই এরা অন্যান্য দেশের সাথে জলপথে যোগাযোগ করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। তো প্রাচীনকাল থেকেই জাপানে কিন্তু নানা রকম এরকম পণ্য আমদানি রপ্তানি হয়ে আসছে এশিয়া দেশগুলোর সাথে। তো দেখা যাচ্ছে কার্পাস বয়ন শিল্প জাপানের এখন সর্বপ্রধান শিল্প। এককালে এই শিল্পে জাপান ছিল পৃথিবীতে প্রথম। বর্তমানে তাদের অবস্থান অষ্টম। আর 1867 সালে জাপানে কার্পাস শিল্প গড়ে ওঠে এবং 1895 সালের মধ্যে তারা রপ্তানি বাণিজ্যে আসে। আর 2011 সালে দেশে মোট 14,15,00,000 বর্গমিটার কাপড় উৎপন্ন হয়। এর প্রায় 40% বস্ত্র বিদেশে রপ্তানি করা হয়। তার মানে বোঝাই যাচ্ছে এরা মূলত বিদেশে কাপড় রপ্তানি করার জন্যই কাপড় উৎপাদন করছে, অনেক বেশি বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। তো এদের উৎপাদনকারী অঞ্চলটাকে আমরা এই দুটো ভাগে ভাগ করে দেখাতে পারি। একটা হচ্ছে হনসু দ্বীপ আর একটা কিউসিউ দ্বীপ। হনসু দ্বীপ এবং কিউসিউ দ্বীপ এই দুটা নামে ভাগ করে দেখাতে পারি। তো হনসু দ্বীপটা একটু বড়। এখানে দেখো ক খ গ ঘ দিয়ে 4টা এলাকার নাম বলেছি আমি। টোকিও, ইয়োকোহামা, নাগোয়া, ওসাকা। টোকিও, ইয়োকোহামা, নাগোয়া, ওসাকা, এরকম 4টা অংশের নাম বলেছি। এইসব এলাকায় কারখানাগুলোতে কি হয়েছে, দেশি বিদেশি উভয় প্রকার তুলাই কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় নদীগুলো হতে পাওয়া যায় সস্তায় পানি বিদ্যুৎ শক্তি। আর ওসাকা এবং নাগোয়ায় বড় বড় কাপড়ের কল আছে। এগুলো প্রধানত উচ্চ শ্রেণীর কাপড়, ছাপা কাপড় প্রভৃতি প্রস্তুত করে। ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয়, কারণ প্রকৃতপক্ষে ওসাকা ব্রিটেনের ম্যানচেস্টার অপেক্ষাও অনেক বড় শহর এবং কার্পাস শিল্পে অধিক উন্নত। তাহলে ওসাকা অত্যন্ত তাদের জন্য একটা সমৃদ্ধশালী শহর এই কার্পাস বয়ন শিল্পে। আর কিউসিউ দ্বীপ অঞ্চল সেটা সমুদ্র তীরে আছে। এখানে প্রধান কার্পাস বয়ন শিল্প হচ্ছে মোজি। হ্যাঁ, আর সুলভ পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, এই কারণে কাঁচামাল সংগ্রহ করা যায় এবং শিল্পজাত দ্রব্য বাজারজাত করতে ওদের কোনো অসুবিধাই হয় না। তো জাপানের ব্যাপার আছে একটা, জাপানে যে কার্পাস বাণিজ্য, সেখানে দেখা যাচ্ছে জাপানে মজুরি কম হওয়ায় কাপড় খুব সস্তায় পাওয়া যায়। সস্তা কাপড় বলে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় যেই স্বল্পোন্নত দেশগুলো আছে সেখানকার জনগণ আগ্রহের সাথে এই জাপানি কাপড়গুলো ক্রয় করে।
আর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, কোরিয়া এইসব দেশ হচ্ছে মূলত এই জাপানি বস্ত্রের প্রধান ক্রেতা। তাছাড়া আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও জাপানি বস্ত্র বিক্রি হয়ে থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে জাপানের কার্পাস বয়নশিল্প। তো আশা করা যাচ্ছে এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ শিল্প, তোমরা এটা বুঝতে পারবে এবং তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।